হ্যালো এভরিওয়ান, বলো তোমরা কেমন আছো? খুব ভালো আছো তো? সবাইকে কেমকালচার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমাদের ডি ব্লকের একটা ক্লাস নিয়ে চলে আসলাম। তো তোমাদের ডি ব্লকে মনে হয় খুব সম্ভবত দুটো ক্লাস দিয়েছি আমি। কোঅর্ডিনেশন এবং ডি ব্লক একসাথে কন্টিনিউ করছি। কোঅর্ডিনেশন শেষ হবে, হয়তো ডি ব্লকও শেষ হবে, তারপরে আবার দুটো ক্লাস ধরবো, এরকম ওটাও শেষ হবে এটাও শেষ হবে। তো তোমাদের মানে একদম কন্টিনিউ দুটো দুটো করে চালাবো। ভেবেছিলাম 3টা করে চালাবো, তাহলে অসুবিধা বেশি হতে পারতো, ওই জন্য দুটো করে কন্টিনিউ করছি। 11-এও দুটো করে কন্টিনিউ করছি, 12-এও দুটো করে কন্টিনিউ করছি। ঠিক আছে? তো তোমাদের ডি ব্লক যেগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে সেগুলো ক্লাস অবশ্যই করবে, এবং কোঅর্ডিনেশনও ডি ব্লকের সাথে পুরোপুরি কানেক্টেড। তো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে ক্লাসগুলো চলছে সেগুলো তোমরা মন দিয়ে করবে। ওকে, ডি ব্লকটা অবশ্যই করছো, তার সাথে কোঅর্ডিনেশনটাও করবে। কন্টিনিউ যে চ্যাপ্টারগুলো দিতে থাকবো সব ক্লাসগুলোই মন দিয়ে করো, তোমাদের ডাউট ক্লিয়ার হবে আশা করছি। প্রবলেম হলে আমাকে বলবে, নক করবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন প্রথম এবং ক্লাস ভালো লাগছে বলে মনে করছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে এনকারেজ করার চেষ্টা করো বা এনকারেজ করো এবং আমাকে এনকারেজ করো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। হ্যাঁ, ডি ব্লক এলিমেন্টস, ঠিক আছে? ডি অ্যান্ড এ ব্লক এলিমেন্টস। ডি অ্যান্ড এ ব্লকে কি হয়েছিল লাস্ট? আয়োনাইজেশন এনথালপি হয়েছিল। আজকে যেটা করব সেটা হচ্ছে মেটালিক প্রপার্টিজ। ঠিক আছে, মেটালিক প্রপার্টিজ। মেটালিক প্রপার্টিজ মানে কি বলতো? ধাতব ধর্ম। ধাতব ধর্ম। আচ্ছা, আমি সব কিছু লিখবো এরকম ব্যাপার নেই। হ্যাঁ, আমি তো মুখেও বলবো কিছু, এবং সেগুলো তোমরা মন দিয়ে শুনবে। যদি খুব স্পিড মনে হয় তাহলে ধীরে ধীরে একটু স্লো করে দেখো বা দেখবে। সব লিখছি না, হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, চেষ্টা করছি সব কিছু করিয়ে দেওয়ার। তো সন্ধিগত ধাতুগুলো আসলে ধাতু। এদের ধাতু বলার কারণ কি? কারণ এরা ইলেকট্রন ছাড়ে, ইলেকট্রন ছেড়ে নিজে পজিটিভ হয়, এই জন্য এদের ধাতব ধর্মটা আছে। ঠিক আছে? এবং প্রায় সব সন্ধিগত মৌলরাই বেশ উচ্চ ধাতব ধর্ম থাকে। কেন? কারণ এদের সব থেকে লাস্ট অরবিট, আমি যদি 3D সারির বলি, তাহলে 3Dতে 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 10 না, 1 থেকে 9 সন্ধিগত হলে, আর 4s 1 থেকে 2 আছে। তাহলে 4s এর এই দুটো ইলেকট্রন ওরা বের করে, যার জন্য এরা পজিটিভ হয়, +1 হয়, না হয় +2 হয় 4s থেকে বের করলে। তার মানে তো অবশ্যই এরা ধাতু। এবার এইটা থেকে বের করেও 3D থেকেও কিন্তু বার করা শুরু করে দেয়। তাহলে 3D থেকে একটা ইলেকট্রন বার করলো, তাহলে আরেকটা পজিটিভ হলো, +3। 3D থেকে আরেকটা ইলেকট্রন বার করলো, তাহলে +4। 3D থেকে আরেকটা ইলেকট্রন বার করলো, তাহলে +5। তাহলে এরকম যতগুলো ইলেকট্রন বার করতে পারবে তত এদের মেটালিক ক্যারেক্টারটা বাড়বে। এবার গল্পটা হচ্ছে কি, যে ডি উপকক্ষে অযুগ্ম ইলেকট্রনগুলো থাকে, অযুগ্ম ইলেকট্রন ডি উপকক্ষে যেগুলো অযুগ্ম ইলেকট্রন, দেখো যেমন ধরো এটা ডি উপকক্ষ, এই ডি উপকক্ষে যে অযুগ্মগুলো থাকে 1 2 3 4 5 6, ধরো এখানে 3D6 সিস্টেম, এবার 6টা ইলেকট্রন ঢুকে 4টা অযুগ্ম হলো। ঠিক আছে? তাহলে এই 4টা অযুগ্মই কি করে? ধাতব বন্ধন গঠন করতে পারে। আর এই ধাতব বন্ধন গঠন কে কত করবে, যার যতই অযুগ্ম ইলেকট্রন থাকবে সে তত ভালো ধাতব বন্ধন করতে পারবে। তাই মেটালিক প্রপার্টিসটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু আনপেয়ার্ড ইলেকট্রন ইন দ্য প্রেজেন্স অফ ডি অরবিটালস। তাহলে ডি অরবিটালের
অযুগ্ম ইলেকট্রন সংখ্যার উপরে মেটালিক প্রপার্টিসটা ডিপেন্ড করে। তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যত বেশি, ধাতব ধর্ম তত বেশি। তাহলে সিইউ এজি আর এইউ, দেখো তো সিইউ এজি এইউ, হ্যাঁ এইদের ক্ষেত্রে সিইউ এজি এইউ, এইউ এজি, আগে এইউ লিখলাম, এদের ক্ষেত্রে কিন্তু অযুগ্ম ইলেকট্রন সংখ্যাটা একটা। তাই এই একটা ইলেকট্রন কি করতে পারে, ওদের মুক্ত গতিশীলতা দায়ী, মানে মুক্ত গতিশীলতার জন্য দায়ী। উপস্থিত যেগুলো ইলেকট্রন সেগুলো মুক্ত গতিশীল করতে, মানে মুক্ত গতিশীল হতে পারে, যার জন্য তাপ এবং তড়িৎ পরিবহনটা ভালো করতে পারে। সিইউ এজি এইউ এরা কিন্তু তাপ ও তড়িৎ পরিবাহিতাটা ভালো করতে পারে। তবে কি জেডএন জিঙ্ক সিডি সিডি আর এজি এই মৌলগুলো, এদের বাইরে 3D-তে কি থাকে, 10টা করে ইলেকট্রন থাকে না। তাহলে জিঙ্ক, ক্যাডমিয়াম এবং এজি এদের ক্ষেত্রে 3D অরবিটালে 10টা করে ইলেকট্রন থাকার জন্য এদের ছাড়া বাকি সবার ক্ষেত্রেই এক বা একাধিক বিশিষ্ট ধাতব ল্যাটিস বর্তমান, মানে এদের ক্ষেত্রে ধাতব ল্যাটিসটা পাওয়া যায় না, এদের ছাড়া সবার ক্ষেত্রে পাওয়া যায়, কারণ এদের ক্ষেত্রে অযুগ্ম পাওয়া যায় না। তাই বোঝা গেল, এই জন্য এদের মেটালিক প্রপার্টিসটা বেশি। চলো নেক্সট, দেখো ডেনসিটি অফ ট্রানজিশন মেটাল, ডেনসিটি অফ ট্রানজিশন মেটালস। ডেনসিটি মানে কি, ঘনত্ব। আর ঘনত্বকে আমরা এভাবে লিখতে পারি না, ডি ইকুয়ালস টু এম বাই ভি। দেখো তো ভালো করে খেয়াল করো, ডি ইকুয়ালস টু এম বাই ভি লিখতে পারি। তাহলে দেখো, আমরা যখন 3D সারিতে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিলাম তখন আকার কম ছিল, কি হচ্ছিল, আকার কম ছিল না, কম ছিল। তো কি হয়, যদি আকার কমে যায় আবার পারমাণবিক ক্রমাঙ্ক বেড়ে যায়, তার মানে এম বাড়ছে ভি কমছে, এম বাড়ছে আর ভি কমছে। তাহলে এম যদি বাড়ে, তাহলে এম বাড়লে ভি কমলে ডি তো ওভারঅল বেড়ে গেল। তাই বাম দিক থেকে ডান দিকে গেলে 3D সারির মৌলগুলোর বাম দিক থেকে ডান দিকে গেলে ঘনত্বটা ক্রমশ বৃদ্ধি পায়। ঠিক আছে, তবে কিছু কিছু ব্যতিক্রম ছাড়া, কিছু কিছু ব্যতিক্রম ছাড়া পরমাণু ক্রমাঙ্ক যত বৃদ্ধি পাবে তত এদের ঘনত্বটা বৃদ্ধি পাবে, কারণ এম বাই ভি রেশিওটা আস্তে আস্তে বাড়ে। মানে যত যাব বাম দিক থেকে ডান দিকে যত যাব, এম বাই ভি রেশিও, কারণ আণবিক ভর বাড়ছে, আয়তন কমছে, তাহলে তো ডি বাড়বে, একদম স্পষ্ট, তাই না? ভালো করে ভাবো, ধর এটা 10 ছিল, এটা 9 ছিল, এবার এ বেড়ে গেল, এর 10 থেকে 20 হলো, এর 9 থেকে আরো কমে গেল, 5 হলো, তাহলে তো ভ্যালু তো কমছে, ভ্যালু তো বাড়ছে। তাই এক্ষেত্রে যদি আমরা বাম থেকে ডান দিকে যাই তাহলে অবশ্যই ডেনসিটিটা বাড়বে। এক্ষেত্রে একটু বলে রাখা ভালো যে জিঙ্ক আর কপার, কপার আগে আছে, জিঙ্ক পরে আছে, মানে সিইউ আছে এখানে, তারপরে কপার জিঙ্ক আছে। তাহলে হিসাব মতো এর থেকে এর ডেনসিটিটা কি হওয়া উচিত, বেড়ে যাওয়া উচিত। কপার থেকে জিঙ্কের ডেনসিটিটা বেড়ে যাওয়া উচিত, কিন্তু কমে যায় কেন? কারণ আমরা এরকম একটা গ্রাফ দেখেছিলাম যে এরকম এরকম বাড়তে কমতে গিয়ে এখানে গিয়ে কপার, কপার থেকে আরো জিঙ্ক বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে বেড়ে গেল, কপার থেকে জিঙ্কের আকারটা বড়, মাথায় রাখবে। তাহলে কপারের যা আকার তার থেকে জিঙ্কের আকারটা আরো বড়। তাহলে এইখানে এই জন্য এক্সেপশনাল একটা কেস দেখা যায়। বোঝা গেল? তাহলে কপার থেকে জিঙ্কে আকার বড় হওয়ার জন্য ডেনসিটি যেটা বাড়ার কথা সেটা কমে যায়। ঠিক আছে, দেখো ভালো করে লক্ষ্য করো, যদি বলা হয় যে সবচেয়ে উচ্চ ঘনত্ব বিশিষ্ট ধাতুকে, তাহলে সবচেয়ে উচ্চ ঘনত্ব বিশিষ্ট ধাতু, সবচেয়ে উচ্চ ঘনত্ব বিশিষ্ট ধাতু কি হবে? ইরিডিয়াম। বুঝতে পারলে? আর সবচেয়ে নিম্ন ঘনত্ব বিশিষ্ট ধাতুকে, নিম্ন ঘনত্ব বিশিষ্ট ধাতুকে বলো তো? স্ক্যান্ডিয়াম। তাহলে এই দুটো পরীক্ষা আসতে পারে, বুঝতে পারছি? দেখো তো, ওকে চলো আমরা গলনাঙ্ক শুরু করছি। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক।
গলনাঙ্ক স্ফুটনাঙ্ক শুরু করলাম। ঠিক আছে, তো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের একটা গ্রাফ আমি আগে প্লট করে নিই, তোমরা আগে দেখতে থাকো। গলনাঙ্ক স্ফুটনাঙ্কের একটা গ্রাফ প্লট করছি আমি, মন দিয়ে দেখো গ্রাফটা। আচ্ছা শোনো কি বলার, একটা গ্রাফ আঁকলাম গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের। স্বাভাবিকভাবে দেখো, ভালো করে খেয়াল করো, টাইটেনিয়াম থেকে যখন ভ্যানাডিয়াম গেল গলনাঙ্ক বাড়লো, ভ্যানাডিয়াম থেকে ক্রোমিয়াম গেল গলনাঙ্ক বাড়লো, ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজ গলনাঙ্ক কমে গেল, ম্যাঙ্গানিজ থেকে ফেরাস গলনাঙ্ক বেড়ে গেল, ফেরাস থেকে কমলো কোবাল্ট, কোবাল্ট থেকে নিকেল কমলো, নিকেল থেকে কপার কমে গেল। কি বুঝলাম? তাহলে প্রথমে বাড়লো, কমলো, আবার বাড়লো, আবার কমলো। খুব এক্সেপশন। দেখো এখানেও এটা 4D সারি, এটা কি ডি সারি? 4D সারি, এটা হচ্ছে 5D সারি। আবার দেখো বাড়লো, কমলো, বাড়লো, আবার কমে গেল। এখানেও বাড়ছে, কমছে, এখানে কমছে, এখানে বাড়েনি কিন্তু আর, হ্যাঁ কমছে কমছে কমছে। তো দেখো ভালো করে লক্ষ্য করো যে 3D সারির ক্ষেত্রে টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, টাইটেনিয়াম আর ভ্যানাডিয়ামের ক্ষেত্রে টাইটেনিয়াম আর ভ্যানাডিয়াম 3D2 4s2, 3D3 4s2। তাহলে অযুগ্ম ইলেকট্রন টাইটেনিয়ামের 2টা আর ভ্যানাডিয়ামের অযুগ্ম ইলেকট্রন 3টা। যত অযুগ্ম ইলেকট্রন বাড়বে গলনাঙ্কের মান তত বাড়বে, মাথায় রাখো। ক্রোমিয়াম সব থেকে বেশি, ক্রোমিয়ামের ইলেকট্রোমিনাস যদি দেখি তাহলে 3D5 4s1, তাহলে 6টা অযুগ্ম, কটা অযুগ্ম? 6টা আনপেয়ার্ড, তাই এর গলনাঙ্কের মানটা সব থেকে বেশি। এবার কি ম্যাঙ্গানিজ যদি দেখি তাহলে এটা কি হচ্ছে 3D5 4s2,
তাহলে দেখো ভালো করে খেয়াল করো, এখানে তো 5টা ইলেকট্রন আছে, 5টা অযুগ্ম আছে, কেন কমে গেল? কেন এই জায়গাটা কেন কমে গেল? তার কারণ হচ্ছে দেখো, তাহলে ক্রোমিয়াম থেকে এমএনটা কিন্তু কমে গেছে, কমে যায়নি? তার কারণটা কি? কারণটা হচ্ছে যে 3D অরবিটাল যেটা এমএন এর, সেটা অর্ধপূর্ণ। 3Dটা অর্ধপূর্ণ, ক্রোমিয়ামের অর্ধপূর্ণ, 3Dটা এমএন এর ক্ষেত্রে অর্ধপূর্ণ এবং 4s টা আবার পরিপূর্ণ। এই জন্য কি হয়, ইলেকট্রন বিন্যাসটা খুব স্থায়ী হয়। এই যে এই ইলেকট্রন বিন্যাসটা যথেষ্ট স্থায়ী হয়, যার জন্য ইলেকট্রনগুলি দ্বারা নিউক্লিয়াস বা ইলেকট্রনগুলি নিউক্লিয়াস দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। বোঝাতে পারলাম? যার জন্য কি এরা ধাতব বন্ধন গঠনটা দেখাতে পারে কম, মানে ধাতব বন্ধন গঠনের প্রবণতার অনেকটা হ্রাস পেয়ে যায়। তাই এদের গলনাঙ্কটা যা হওয়া উচিত তার থেকে অনেকটাই কমে যায়। ওকে, এটা একটা ব্যতিক্রমী কেস। এবার দেখো, আবার এমএন থেকে কিন্তু ফেরাসে বেড়ে গেছে, ফেরাসে আবার বেড়ে গেছে। কেন? 3d6 4s2। ভালো করে লক্ষ্য করো, তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন ছিল 5টা আনপেয়ার্ড, এখানে ছিল কি 4টা আনপেয়ার্ড। তাহলে এইখানে ফেরাসের ক্ষেত্রে আর কমে যাওয়ার কথা এমএন থেকে, কিন্তু ফেরাসের ক্ষেত্রে আরো বেড়ে গেল। কারণ কি? কারণ এইখানে দেখো, ফেরাস আর এমএন এর মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে এমএন এ অযুগ্ম ইলেকট্রনের সংখ্যাটা 5 এবং ফেরাসে অযুগ্ম ইলেকট্রন সংখ্যাটা 4, তার সত্ত্বেও ফেরাসটা বেড়ে গেল। কারণ হচ্ছে যে এমএন এর যে অর্ধপূর্ণ ডি উপকক্ষটা, সেটা অনেকটা স্টেবল, যার জন্য কি এরা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। তোমাদের একটু আগে যে বললাম, দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এবার নিউক্লিয়াস দ্বারা ওরা কিন্তু যথেষ্ট আবদ্ধ থাকে বলে এরা কি করতে পারে না, কারোর সাথে বন্ড করতে পারে না। তাই এদের গলনাঙ্কটা কম হয়ে যায়, ফেরাসটা বেশি হয়ে যায়। বুঝতে পারলাম? এবার যদি আবার যাই নিকেল, কোবাল্ট, কোবাল্টে 3d7 4s2, তাহলে এখানে 3টা আনপেয়ার্ড। হ্যাঁ, তাহলে এটা ঠিক আছে, কমেছে, ভালো কথা। নিকেলের ক্ষেত্রে ভালো কথা, কমেছে, এটাও কমবে, 3d8 যেহেতু হয় কমবেই। ঠিক আছে, তাহলে আমাদের যেটা এক্সেপশন কেস, যা বুঝলাম যে যত অযুগ্ম হবে তত বাড়বে, যত অযুগ্ম হবে তত বাড়ছে। আবার অযুগ্ম একই থাকলো তারপরেও কমে গেল, তার কারণটা হচ্ছে এই এমএন এর ইলেকট্রন বিন্যাসটা স্থায়ী, 3d5 4s2 স্থায়ী ইলেকট্রন বিন্যাস, যার জন্য কি নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রনগুলো দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এই জন্য এদেরকে ধাতব বন্ধন গঠন করতে দেয় না। এই কারণে ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজে গলনাঙ্কের মানটা কমে যায়। আবার এমএন থেকে এফিতে বেড়ে যাওয়ার কথা, কমে যাওয়ার কথা, কেন বেড়ে গেল? এমএন এ 5টা আনপেয়ার্ড, ফেরাসে 4টা আনপেয়ার্ড, তাহলে হিসাব মতো ফেরাসে তো আরো কমে যাওয়ার কথা, কিন্তু বেড়ে যায় কেন? কারণ ফেরাসের ক্ষেত্রে 4টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে ঠিকই, কিন্তু এমএন এর যে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এর স্থায়ী ইলেকট্রন বিন্যাস থাকার জন্য নিউক্লিয়াস কি করে, এই ইলেকট্রনগুলোকে বেশি কম্প্যাক্টলি ধরে রাখে, এদেরকে ধাতব বন্ধন করতে দেয় না। বুঝতে পারলাম? যার জন্য এদের ক্ষেত্রে কি হয়, ধাতব বন্ধন যেহেতু করতে দেয় না, তার মানে তো গলনাঙ্কের মানটা কমে যাবে। এটা হচ্ছে এমএন এর ক্ষেত্রে এক্সেপশন। ঠিক আছে, ক্রোমিয়াম অবধি বেড়েছে, এটা মেনে গেলাম। এমএন এ কমে গেল, এটাও বুঝলাম। এমএন থেকে এফিতে আবার বেড়ে যাওয়ার কথা না, কমে যাওয়ার কথা, কেন বেড়ে গেল সেটাও বুঝলাম। আবার এখান থেকে এটা কমবে, এটা বুঝতে পারছি, কারণ আনপেয়ার্ড ইলেকট্রন আস্তে আস্তে কমছে, 4 থেকে 3, 3 থেকে 2, হ্যাঁ, তার জন্য। ঠিক আছে, একই রকম ভাবে 4D সিরিজেও একই গল্প, 5D সিরিজেও একই গল্প। 3D সারিটা ভালো করে ক্লিয়ার হয়ে গেলে 4D এবং 5Dটা ক্লিয়ার হয়ে যাবে, বা বুঝতে পেরে গেলে একইভাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা খুব সুন্দর করে ক্লিয়ার হলো। যদি অসুবিধা হয় আমাকে বলবে। চলো নেক্সট, অ্যাটমাইজেশন এনথালপি। অ্যাটমাইজেশন এনথালপি অ্যাটমাইজেশন এনথালপি। হোয়াট ইজ দ্য অ্যাটমাইজেশন এনথালপি? অ্যাটমাইজেশন এনথালপি হচ্ছে যে একটা জাস্ট শক্তি। কি শক্তি? ধরো অনেকগুলো একটা ধাতু আছে, হ্যাঁ, মানে এক জায়গায় একটা ধাতু, আমরা ধাতুকে বুঝাচ্ছি, এরকম ধাতু আছে, এফি হোক বা কপার হোক কিংবা নিকেল হোক, কিছু একটা ধাতু আছে। এই ধাতুর এই কেলাস জালক যেটা, তার বিভাজন ঘটাবো, দিয়ে এক মোল ধাতু বা ধাতব পরমাণু গ্যাসিয়াস অবস্থায় উৎপন্ন করব। কি বললাম? এটা ধরো কেলাস জালক আছে একটা,
যে কোনো সন্ধিগত ধাতুর কেলাস জালক আছে, এই কেলাস জালকের বিভাজন ঘটাবো, মানে তাপ দিয়ে হোক বা যেই কিছু দিয়ে হোক বিভাজন ঘটিয়ে আমি 1 মোল অ্যাটম উৎপন্ন করব, এবং সেটা কি স্টেটে হতে হবে? গ্যাসিয়াস স্টেটে হতে হবে। তাহলে যে এনথালপির পরিবর্তনটা হবে এখানে, সেই এনথালপিটাকে বলা হবে ওই মোলের অ্যাটমাইজেশন এনথালপি। এটাকে আবার সাবলিমেশন এনথালপিও বলা হয়। কেন বলো তো? কারণ সলিড স্টেট থেকে ডাইরেক্ট আমি কোন স্টেটে আসতে যাচ্ছি? গ্যাসিয়াস স্টেটে আসতে যাচ্ছি না? তাই অ্যাটমাইজেশন এনথালপি, এটাকে সাবলিমেশন এনথালপিও বলা যেতে পারে। এবং এই অ্যাটমাইজেশন এনথালপিটাকে ডিনোট করা হয় ডেল এইচ এ দিয়ে। ডেল এইচ এ, এইচ ফর এনথালপি বোঝায় আর এ ফর অ্যাটমাইজেশন বোঝায়। এবং এর ভ্যালু সর্বদাই পজিটিভ হয়। কি হয় বললাম? সর্বদাই পজিটিভ হয়। এবং এই প্রক্রিয়াটা একটা এক্সোথার্মিক নয়, তাপগ্রাহী প্রক্রিয়া। অবশ্যই তাপগ্রাহী। কেন? এন্ডোথার্মিক কেন বলো তো? কারণ তো তাপ নিবে, তাপ তো দিবে না, তাই এন্ডোথার্মিক, তাপগ্রাহী বিক্রিয়া। এবং ভালো করে খেয়াল করে যে শক্তিশালী ধাতব বন্ধন যত থাকবে মৌলের অ্যাটমাইজেশন এনথালপি মান তত বেশি। তারপরে এদের শক্তিশালী ধাতব বন্ধন আছে, তো সন্ধিগত মৌলগুলোর শক্তিশালী ধাতব বন্ধন আছে, যার জন্য এদের অ্যাটমাইজেশন এনথালপি ভ্যালুটা যথেষ্ট বেশি হয়। তবে কি এই 3D সারি, 4D সারি, 5D সারির যে অ্যাটমাইজেশন এনথালপি সেই ভ্যালুটা কিন্তু পরিবর্তন হয় বা একটা লক্ষ্য করা যায়, যেটা আমরা গলনাঙ্কের ভ্যালু দেখলাম না, একদম সেম গলনাঙ্কের যে ভ্যালুটা দেখলাম, গ্রাফটা সেম হবে। এরকমই গ্রাফ অ্যাটমাইজেশন এনথালপি, যে 3D সারির ক্ষেত্রে প্রথমে অ্যাটমাইজেশন এনথালপি ভ্যালুটা বাড়ে। আমি ওই গ্রাফই করছি। আচ্ছা ঠিক আছে, গ্রাফটা এঁকে দিচ্ছি, অ্যাটমাইজেশন এনথালপি গ্রাফটা এঁকে দিচ্ছি। হ্যাঁ, গ্রাফ একই রকম। অ্যাটমাইজেশন এনথালপি, দেখো ভালো করে লক্ষ্য করো, এরকমই গ্রাফ। এদিকে ডেল এইচ এ, এদিকে হচ্ছে জেড। ওকে, 100, 200, 300, 400, 500, 600 এরকম হবে। তাহলে প্রথমে এরকম ভাবে কমে, আবার কমে যায়, আবার বেড়ে যায়, আবার কমে যায়, একই রকম বেড়ে যায়, বেড়ে যায়, কমে যায়, বেড়ে যায়, আবার। তারপরে 3D, 4D, 5D। দেখো ভালো করে লক্ষ্য করো যে অ্যাটমাইজেশন এনথালপি, যেটা অ্যাটমাইজেশন এনথালপি, তাহলে 3D সারির থেকে 4D সারিতে অ্যাটমাইজেশন এনথালপি ভ্যালুটা বেশি, আবার 4D থেকে 5D সারিতে অ্যাটমাইজেশন এনথালপি ভ্যালু বেশি। তাহলে অ্যাটমাইজেশন এনথালপি কি হলো? অর্ডার যে ডেল এইচ এ অফ 3D, তার থেকে বেশি কি ডেল এইচ অফ এ অফ 4D, তার থেকে বেশি কি ডেল এইচ এ অফ কি 5D। এই যে এটা অর্ডার, বুঝাতে পারলাম? তবে ওই একই গল্প, কি যত পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ছে তত অ্যাটমাইজেশন এনথালপি বাড়ছে। দেখো একটা স্টেজে কি হলো, সে কিন্তু হাইস্ট হয়ে গেল, তারপরে আবার কমছে, তারপরে আবার বাড়ছে, আবার কমছে, একদম গলনাঙ্কের ভ্যালুর মতোই। কেন? এই একই গল্প, কি যে ধাতব বন্ধনেরা যত ভালো করতে পারবে গলনাঙ্ক যেমন বেশি, অ্যাটমাইজেশন এনথালপি ভ্যালু তত বেশি। এবার গলনাঙ্ক অযুগ্ম ইলেকট্রনের উপর ডিপেন্ড করছিল, তাহলে অবশ্যই অ্যাটমাইজেশন এনথালপিটাও ওই অযুগ্ম ইলেকট্রন দিয়ে আমরা সুন্দরভাবে মাথায় রাখবো, ব্যাখ্যা করব। ঠিক আছে, আশা করছি অ্যাটমাইজেশন এনথালপিটা তোমাদের ক্লিয়ার হলো। চলো নেক্সট, অক্সিডেশন স্টেটস। অক্সিডেশন স্টেট অফ ট্রানজিশন এলিমেন্ট। কি করে দেখো, ভালো করে লক্ষ্য করো যে অক্সিডেশন স্টেটটা কি করে ক্যালকুলেট করবো আমরা, আবার ক্যালকুলেট বিষয়ে কিভাবে ব্যাখ্যা করব। যে সন্ধিগত মৌলরা কি কি অক্সিডেশন স্টেট দেখায়, তো স্ক্যান্ডিয়াম
তারপরে কে টাইটেনিয়াম, তারপরে কে ভ্যানাডিয়াম, তারপরে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ঠিক আছে, ভালো করে মন দিয়ে শুনবে। হ্যাঁ, এ কি কি স্টেট দেখায় দেখো তো, এ কি কি স্টেট দেখায়, কে এই যে স্ক্যান্ডিয়াম কি কি দেখায়, +3 দেখায় ভালো। এ কি কি দেখায়, +2 দেখায়, +3 দেখায়, +4 দেখায়। এ কি কি দেখায়, +2 দেখায়, +3 দেখায়, +4 দেখায়, +5 দেখায়। ক্রোমিয়াম কি দেখায়, +1, +2, +3, +4, +5 সবই দেখায়। এ কি দেখায়, +2, +3, +4, +5, +6, +7 এ দেখায়। এবার এফি কি কি দেখায়, +2 দেখায়, +3 দেখায়, +4 দেখায়। কোবাল্ট কি দেখায়, +2, +3, +4। নিকেল কি দেখায়, +2, +3, +4। আর কপার কি দেখায়, +1, +2। জিঙ্ক কি দেখায়, +2। এই স্টেটগুলো এরা কিন্তু দেখায়। ফেরাসটা আরেকটা দেখায়, +6ও দেখায়। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারবো যে কি দেখো তো, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্কের ক্ষেত্রে দেখো একটা করে দেখাচ্ছে। আমি শুধু পয়েন্টগুলো বলছি, হ্যাঁ ভালো করে মনে রাখবে। নাম্বার 1 পয়েন্টগুলো শুধু বলছি, এদের আমি ব্যাখ্যাটা এভাবে দিচ্ছি, দেখো ভালো করে শুনবে, শুধু শুনবে। ঠিক আছে, মন দিয়ে শোনো। এরা কি করে, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক একটা করে জারণ স্তর দেখায়, একটা করে। কটা করে, একটা করে জারণ স্তর। অর্থাৎ সব থেকে কম জারণ স্তর, সব থেকে কম সংখ্যক জারণ স্তর যেটাকে বলছি আমরা, স্ক্যান্ডিয়াম একটা দেখায় আর জিঙ্ক একটা দেখায়। ওকে, এটা একটা পয়েন্ট। নাম্বার 2, যে সন্ধিগত মৌলগুলো এদের ক্ষেত্রে কি, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম, এই যে সন্ধিগত মৌল, এরা পরিবর্তনশীল যোজ্যতা দেখায় না, বাকিরা সবাই দেখায়। কি কি বললাম, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, যেমন নিচে 1 নাম্বার। আর জিঙ্ক তো ওটা সন্ধিগতের মধ্যে ধরছি না, কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি তাই। তাহলে স্ক্যান্ডিয়ামের নিচে কে আছে, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম আর ল্যান্থানাম আর অ্যাক্টিনিয়াম, এরা পরিবর্তনশীল যোজ্যতা দেখায় না। পরিবর্তনশীল মানে একাধিক, বা 2 দেখালে 3ও দেখাবে, 3 দেখালে 4ও দেখাবে। তো এরা পরিবর্তনশীল দেখায় না, বাকি সব সন্ধিগতরা দেখায়। স্ক্যান্ডিয়াম তো এই যে +1 একটাই দেখাচ্ছে, ইট্রিয়ামও এরকমই একটাই দেখাবে, ল্যান্থানামও একটাই দেখাবে, অ্যাক্টিনিয়ামও একটাই দেখাবে। পরিবর্তনশীল এরা দেখাবে না, বাদ বাকি সব সন্ধিগতরা দেখাবে। ভালো করে লক্ষ্য করো তো এবার, যে নাম্বার 3 নাম্বার পয়েন্ট আমি বলছি, দেখো যে এই যে স্ক্যান্ডিয়াম থেকে টাইটেনিয়াম, টাইটেনিয়াম থেকে ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম থেকে ক্রোমিয়াম, ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজ, এই একটা দেখাচ্ছে, এই 3টা দেখাচ্ছে, এই 4টা দেখাচ্ছে, তাই না? এই 6টা দেখালো, এও 6টা দেখালো, আবার আস্তে আস্তে কমে গেল, এই 4টা দেখালো, এই 3টা দেখালো, এও 3টা দেখালো, এটা 2টা দেখালো, এটা দেখালো। তার মানে কি, জারণ স্তর আস্তে আস্তে মনে হচ্ছে বাড়ছে, তারপরে আবার আস্তে আস্তে কি হচ্ছে, সংখ্যাটা কমছে। মানে কত দেখাচ্ছে ওটা না, কটা দেখাচ্ছে সেই সংখ্যাটা কমছে। তো এটা আমরা একটু ব্যাখ্যা করবো কিভাবে, দেখো ভালো করে লক্ষ্য করো যে কে কতগুলো দেখাবে জারণ স্তর। হ্যাঁ, কে কতগুলো জারণ স্তর দেখাবে, দেখো ভালো করে লক্ষ্য করো যে স্ক্যান্ডিয়াম এবং টাইটেনিয়াম, তাদের বাইরের কক্ষে ডিতে যটা ইলেকট্রন থাকবে, ডি এবং এস মিলে যটা ইলেকট্রন থাকবে তত সংখ্যক জারণ স্তর দেখাবে। তাহলে স্ক্যান্ডিয়াম কি বললাম, ডিতে একটা, এসে 2টা, তাহলে মোট ইলেকট্রন 3টা, তাই ম্যাক্সিমাম জারণ স্তর দেখালো +3, ম্যাক্সিমাম +3 দেখাবে। টাইটেনিয়াম দেখো, টাইটেনিয়াম কি বলতো, 3d2 4s2, 3dতে 2টা, 4s-এ 2টা, তাহলে ম্যাক্সিমাম 4টা, তাহলে ম্যাক্সিমাম জারণ স্তর দেখালো 4। বোঝাতে পারলাম? ওকে। ভ্যানাডিয়াম দেখো, ভ্যানাডিয়াম কি 3d3 4s2, তাহলে দেখো 3টা আর 2টা 5টা না, তাই ভ্যানাডিয়াম ম্যাক্সিমাম দেখালো 5, ম্যাক্সিমামটা বলছি। চলো ক্রোমিয়ামের ক্ষেত্রে কি দেখো তো, ইলেকট্রন বিন্যাস তো আমি লিখে দিয়েছিলাম, 3d5 4s1, তাহলে 3dতে 5টা, 4s-এ 1টা, টোটাল 6টা, তাই না? এ +6 দেখাবে, আমি একটু লিখতে ভুলে গেছি, এ +6 দেখাবে ম্যাক্সিমাম, তাহলে +6 কিন্তু সে ম্যাক্সিমাম দেখাচ্ছে। ওকে, আচ্ছা ম্যাঙ্গানিজে চলে যাও, কি যাব, 3d5 4s2,
তাহলে এখানে 5টা, এখানে 2টা, তাহলে কটা হলো বাবু? 7খানা। তাই ম্যাক্সিমাম এ দেখাচ্ছে 7 + 7 ইলেকট্রন জারণ স্তর দেখাচ্ছে। এবার এফির ক্ষেত্রে দেখো তো একটু, এফির ক্ষেত্রে কি হচ্ছে যে 3d6 4s2, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন 8টা, 4s আর 3d মিলে, তা 8 দেখানো উচিত, কিন্তু ফেরাস +8 দেখায় না। তাহলে ফেরাস, কোবাল্ট, নিকেল এদের ক্ষেত্রে এই রুলসটা আর খাটছে না। তখন এদের ক্ষেত্রে কি রুলস খাটছে দেখে নাও। তখন এদের ক্ষেত্রে যে রুলসটা খাটছে যে 3d এবং 4d সারিতে, 3d সারিতে কি, সরি 3d আর 4d বলছি, 3d সারিতে কটা অযুগ্ম আছে ততগুলো সে কিন্তু সংখ্যায় দেখাবে, তটা দেখাবে। ঠিক আছে, দেখো ভালো করে খেয়াল করো। ফেরাস একটু এক্সেপশন, ফেরাসটা কি একটু এক্সেপশন। ঠিক আছে, ভালো করে দেখো যে এফি কোবাল্ট, এই যে এফি বা কোবাল্ট 3d6 4s2, ঠিক আছে, তাহলে 3dতে 6টাই আছে, তাই ম্যাক্সিমাম 6 দেখাচ্ছে। আচ্ছা শোনো, এফির ক্ষেত্রে কি কেসটা, এফির ক্ষেত্রে কেসটা শুনে নাও। এফির ক্ষেত্রে 3d যদি আমরা দেখি তাহলে কি দেখবো, 1 2 3 4, মনে রাখবে 1 2 3 4 5 6 এফির ক্ষেত্রে কেসটা। এফি একটা এক্সেপশনাল জারণ স্তর দেখায়, মানে এক্সেপশনালি জারণ স্তরটা আমরা দেখি। এর এফির ক্ষেত্রে 6টা 3dতে আছে, তাই ম্যাক্সিমাম 6 দেখাচ্ছে। ওকে, কিন্তু অযুগ্ম কটা হচ্ছে দেখো তো, অযুগ্ম কিন্তু 4টা হচ্ছে না, তাই ম্যাক্সিমাম এ সংখ্যায় 4টা দেখাবে। কটা দেখাবে যদি বলা হয় তাহলে 6টা, 4টা, আর কত যদি বলে তাহলে 6 দেখাবে, ডিতে 6টা আছে। তাই কোবাল্টের ক্ষেত্রে দেখো, কোবাল্টের কি 3d7 4s2, তাই না? তাহলে 3d7 যদি হয় তাহলে 3dতে কটা আছে ইলেকট্রন, 1 2 3 1 2 3 4 5 6 7, তাহলে কটা অযুগ্ম হলো? 3টা অযুগ্ম না, তাই 3টা জারণ স্তর, 3 রকম জারণ স্তর দেখাচ্ছে। ঠিক আছে, নিকেলের ক্ষেত্রে চলে যাও। নিকেল দেখো, এইদিকে আমি লিখছি, এইবারে চলে আসো ডান দিকে উপরে। নিকেল 3d8 4s2, তাহলে 3dতে কটা ইলেকট্রন আছে বলো তো? 3dতে আছে 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, অযুগ্ম 2টো হলো না, অযুগ্ম 2টো হলো না। আচ্ছা, অযুগ্ম 2টো হলো, তাই ও 2টো দেখাবে, কিন্তু নিকেলও একটু এক্সেপশন দেখাচ্ছে, ও 3টা দেখাচ্ছে। কপারও এক্সেপশন দেখাবে, জিঙ্কও এক্সেপশন দেখাবে। এই 3টা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, যে নিকেল +2 দেখায়, +3 দেখায়, তবে +3টা আনস্টেবল। ওকে, বলে দিলাম +3টা কি আনস্টেবল, +3টা আনস্টেবল। ও দুটাই দেখায়, কি কি দেখায়, +2 আর +4। এটাও মাথায় রাখা যাবে যে দুটো আনপেয়ার্ড আছে, তাই দুটো 2 রকম দেখায়। এই +3টা ও আনস্টেবল, এটা দেখায় না বললেই চলে, কিন্তু আনস্টেবলও খুব। হ্যাঁ, যার জন্য দুটো আনপেয়ার্ড, তো দুটাই দেখাচ্ছে, 2 রকম দেখাচ্ছে, একটা +4 একটা +2। আর কপার আর জিঙ্কের ক্ষেত্রে কোনো নিয়মটা খাটে না, তাই কপার আর জিঙ্কটা মাথায় রাখবো। ঠিক আছে, আচ্ছা এটা 3 নাম্বার পয়েন্ট গেল। এবার 4 নাম্বার পয়েন্টটা তোমাদেরকে আমি বলছি, ভালো করে শুনো মন দিয়ে। 4 নাম্বার পয়েন্টটা কি, যে এই যে সন্ধিগত সারির মৌলগুলো, সেই মৌলগুলোর মধ্যে দেখো ভালো করে মন দিয়ে শোনো, মৌলগুলোর মধ্যে সর্বাধিক সংখ্যক এবং সর্বোচ্চ সংখ্যক, কি বললাম, সর্বাধিক সংখ্যক এবং সর্বোচ্চ সংখ্যক জারণ স্তর কারা দেখাচ্ছে, যারা মিডিলে আছে। সর্বোচ্চ সংখ্যক এবং সর্বাধিক সংখ্যক, ভালো করে শুনে নাও কথাটা, সর্বাধিক সংখ্যক এবং সর্বোচ্চ সংখ্যক জারণ স্তর এরাই দেখাচ্ছে ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ, সর্বোচ্চ এবং সর্বাধিক। এটা 4 নাম্বার পয়েন্ট। নাম্বার 5, আচ্ছা 4 নাম্বার পয়েন্ট, তাহলে সর্বোচ্চ এবং সর্বাধিক, সর্বোচ্চ বলে দিচ্ছি তাহলে মনে রাখবে, সর্বোচ্চ সর্বাধিক যারা মিডিলের দিকে আছে, ওই যে মিডিলের দিকে। ঠিক আছে, নাম্বার 5। আচ্ছা দেখো, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে ডি অরবিটালে উপস্থিত যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যত হ্রাস পাবে, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যত হ্রাস পাবে, তত যৌগ গঠনের প্রবণতাটা হ্রাস পাবে। তার জন্যই তো সিইউ এবং জেডএন এদের বেশি যৌগ পাওয়া যায় না। কেন? কারণ অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 3dতে কম। বুঝতে পারছি? আবারও বলছি, যত পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি হবে তত অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কমবে, আর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যত কমবে, অযুগ্ম ইলেকট্রন, বারবার বলছি, ওই অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যত কমবে তত যৌগ গঠন করতে তার প্রবণতাটা হ্রাস পাবে। যার জন্য কপার এবং জেডএন এদের ক্ষেত্রে
অযুগ্ম ইলেকট্রন সংখ্যা তো 3D-তে সেরকম নেই, 3D-তে একটা আছে কপারের আর জিঙ্কের তো নেই, তাই এদের বেশি যৌগ গঠনের প্রবণতাটা দেখায় না, কম দেখায়, খুবই কম দেখায়। ওকে, নাম্বার 5, এই যে সন্ধিগত মৌল তারা নিম্নতর জারণ স্তরে আয়নীয় যৌগ গঠন করে আর উচ্চতর জারণ স্তরে সমযোজী যৌগ গঠন করে। নাম্বারগুলো লিখে রাখবে, হ্যাঁ, আমি কথাগুলো যেগুলো বলছি ওগুলো সুন্দর করে লিখে নেবে। যে সন্ধিগত ধাতু কি করে, নিম্নতর জারণ স্তরে আয়নীয় যৌগ গঠন করে আর উচ্চতর জারণ স্তরে কি সমযোজী যৌগ গঠন করে। ওকে, 6 নাম্বার 6, নাম্বার 6 কি বললাম, সন্ধিগত ধাতুগুলোর ক্ষেত্রে যে জিনিসটা কেসটা দেখা যায় যে একটা মৌলের ক্ষেত্রে বা বিভিন্ন মৌলের ক্ষেত্রে যে বিভিন্ন জারণ স্তরগুলোর মধ্যে এককই পার্থক্য লক্ষ্য করা যায়। ক্রমিক পার্থক্যটা মানে +1 দেখালে +2 বা +2 দেখালে +3, +3 দেখালে +4, কিন্তু বাকি যারা মৌল আছে যেমন আদর্শ যেগুলো মৌল, প্রতিনিধি যেগুলো মৌল, ওগুলো মৌলের ক্ষেত্রে কিন্তু +1 +2 পরপর এক পার্থক্য থাকে না, তাদের ক্ষেত্রে পার্থক্য 2 থাকে, না হয় 3 থাকে। বোঝাতে পারলাম? যেমন ধরো কি বললাম, একটা ধরো অক্সিজেন বা সালফার, বেস্ট এক্সাম্পল সালফার। সালফারে কি হয়, +2 দেখালে একবারে +4 দেখাবে, মানে দুটো। এরকম একটা বোঝানো হচ্ছে যে সন্ধিগতগুলো গ্যারেন্টি একটাই পার্থক্য হচ্ছে এক প্লাস একই পার্থক্য, মানে +1 বা ক্রমিক যে পার্থক্যটা সেটা 1 হবে। বাকিদের ক্ষেত্রে 1 থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 1 থাকে না, 2 কিংবা 3 পার্থক্য থাকে, বেসিক্যালি 2 পার্থক্যটা থাকে। ঠিক আছে, বুঝতে পারছো তো? ক্লোরিন কিংবা সালফার কিংবা ফসফরাস এদের ক্ষেত্রে 2 করে পার্থক্য হয়ে যায়। জারণ স্তর যায় দেখাচ্ছে, তার পরপর যে জারণ স্তর দেখাচ্ছে সেটার পার্থক্যটা 2 হচ্ছে। নাম্বার 7, ঠিক আছে, নাম্বার 7, সন্ধিগত মৌলের ক্ষেত্রে জারণ স্তর +1 থেকে আমরা +7 এরকম পাচ্ছি, দেখতে পাচ্ছি, কিন্তু জারণ স্তর কি 0 হয়? হ্যাঁ হয়। কখন হয়? যখন দেখবো যে সিগমা বন্ধন ছাড়া যে যৌগগুলো গঠন করে, সন্ধিগত যৌগরা যে জটিল যৌগটা গঠন করে, থার্ড ব্র্যাকেটওয়ালা যে যৌগগুলো, সেই যৌগগুলো যে গঠন করে, সেই যৌগগুলোর ক্ষেত্রে যেসব লিগ্যান্ড সিগমা বন্ধন গঠন ছাড়াও কেন্দ্রীয় ধাতুগুলোর থেকে আবার কি করতে পারে, পাই ইলেকট্রন গ্রহণ করতে পারে, যেটা ব্যাক বন্ড বলা হয়। ঠিক আছে, যেমন ধরো সিও কি করতে পারে, ও মেটালকে ইলেকট্রন দিতে পারে, আবার মেটালের কাছ থেকে ইলেকট্রন নিতে পারে। তাহলে এই যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ধাতুর জারণ স্তর 0 হবে। বুঝাতে পারলাম 7 নম্বর পয়েন্টটা? আবারও বলছি যে ধাতুর জারণ স্তর 0 আমরা দেখতে পেলাম না, +1 থেকে +7 অবধি পাচ্ছি, কিন্তু 0 কখন হবে? যখন এরকম কোনো লিগ্যান্ড যৌগের মধ্যে ধাতুর সাথে লেগে আছে, যে লিগ্যান্ডটা ও কিন্তু সিগমা বন্ধন দিচ্ছে, একে মানে ইলেকট্রন জোর দিয়ে সিগমা বন্ধন গঠন করছে, আবার এর কাছ থেকে ও কি করছে, ইলেকট্রন নিয়ে গ্রহণ করে পাই বন্ধন গঠন করছে, তাই এদেরকে পাই অ্যাসিড লিগ্যান্ডও বলা হয়। আর এরা যে থাকে, এইরাই থাকলে ধাতু জারণ স্তরটা 0 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নাম্বার 8, শোনো, জলীয় দ্রবণে Cu2+ স্টেবল, বুঝাতে পারলাম, কিন্তু এমনিতে Cu1+ স্টেবল। জলীয় দ্রবণে কি Cu2+ স্টেবল, আবার এমনিতে Cu1+ স্টেবল। নাম্বার 9, D0 স্টেট, D5 স্টেট আর D10 স্টেট অধিকতর স্টেবল, অনেকটা স্টেবল এই স্টেটগুলো, তাই যাদের স্থিতিশীলতা আমরা ব্যাখ্যা করব। আর এরকম যদি ডি অরবিটাল ইলেকট্রন পাই, তাহলে তাদের স্থিতিশীলতা এই ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা D0, D5, D10 থাকলে এগুলো দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করা যাবে। ওকে, দেখো নাম্বার 10 কি, ধরো যে কোনো একটা ধাতব আয়ন Cu2+ বা Cu+, তাহলে এদের মধ্যে যার, ভালো করে শোনো, যার প্রমাণ তড়িৎদ্বার বিভব কি E0, এই ভ্যালুটা যত বেশি হবে, প্রমাণ তড়িৎদ্বার বিভব যত ভ্যালু হবে, তত একে
ধাতুতে বিজারিত করা যাবে। যেমন ধরো Cu প্লাস 2 প্লাস থেকে Cu চাচ্ছি, আর Cu প্লাস থেকেও Cu চাচ্ছি, তাহলে এখান থেকে এখানে বিজারিত সহজে হবে নাকি এখান থেকে এখানে বিজারিত হবে সেটা ডিপেন্ড করবে এর প্রমাণ তড়িতার বিভবের ভ্যালুটা কত, বা এখান থেকে এখানে হওয়ার প্রমাণ তড়িতার বিভবের ভ্যালুটা কত। যেমন Cu2 প্লাসের ক্ষেত্রে এটা হয় 0.34 ভোল্ট, হ্যাঁ, আর এইটা হয় 0.52 ভোল্ট। বুঝাতে পারলাম? তাহলে 0.34 ভোল্ট বেশি না 0.52 ভোল্ট, তাহলে এটা অবশ্যই বেশি। তাই এখান থেকে এই কপারকে বিজারিত করাটা যথেষ্ট সহজ। ওকে, তাহলে এরকম ভাবে আমরা মাথায় রাখবো। প্রচুর পয়েন্ট বললাম, এতগুলো পয়েন্ট, এর মধ্যে 10টা পয়েন্ট আমি লিখে রেখেছি, বাট আরো 2-4টা পয়েন্ট ঢুকে আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের জারণ স্তর। এই জারণ স্তরগুলো তোমাদের মোটামুটিভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমি সব হাতে ধরে আর লেখাইনি, কারণ কম সময় অনেকটা সিলেবাস আমাকে টানতে হচ্ছে। তার জন্য তোমাদেরকে মুখে মুখে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। যদি তোমাদের ওই প্রবলেমটা হয় যে স্যার লিখালেন না, আমি কিন্তু যা মুখে বলেছি সেগুলোকে তুমি যদি সুন্দর করে খাতায় লিখে নাও তাহলেও তোমার একটা নোটস হয়ে যাবে। কাজেই সব আমি লিখাইনি, বা সব আগের ক্লাসগুলো যেমন লিখিয়ে দিয়েছিলাম তো এটা লিখালাম না, হ্যাঁ, তো সব লিখাইনি, বোর্ডে লিখানো হয়তো দরকার ছিল কিন্তু লিখালাম না। কিন্তু আমি তোমাদেরকে এই কথাটা দিয়ে চলে গেলাম, এই যে স্পিচটা, এই স্পিচটাকে তুমি কাট কাট কট কাট করে আস্তে আস্তে ধরে ধরে নিজের খাতায় লিখে নাও, তাহলেও তোমার একটা নোটস তৈরি হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে কি জন্য করলাম? কারণ তোমাদের সিলেবাসটা আগাতে হবে। প্রচুর বড় সিলেবাস, আমি ভেবে রেখেছি যে সব ধরে ধরে লেখালে চলবে না। প্রচুর বড় সিলেবাস, আমাকে সিলেবাসটা একটু টানতে হচ্ছে। ওকে, তাহলে তোমাদের ভালোর জন্য এটা করলাম, কিন্তু আমি তো ফাঁকি দিলাম তা তো না। ওই কথাগুলোকে তুমি সুন্দর করে কাট করে লিখে নাও, ধরে ধরে লিখে নাও, একটু স্পিডটাকে কমিয়ে কমিয়ে লিখে নিতে পারো, তাহলেও তোমার একটা নোটস তৈরি হয়ে যাবে। ওকে, মন দিয়ে ক্লাসটা করো, এটাই শেষ কথা। তাহলে কি শেষ করে দেবো? না, দুটো কথা বলবো না। কি? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই আমাকে এনকারেজ করবে, আমাকে এনার্জি দেবে। তা আমি কি এমনি এনার্জি পাবো? না, তোমরা যত আমার ক্লাস করবে, তোমরা যত আমার ক্লাসে এফেক্টিভ হবে, তত আমি এনার্জি পাবো, এবং ক্লাস যতটা দিচ্ছি তার থেকেও বেশি করে দেব। বোঝা গেল? আমি তোমাদের নিয়ে যথেষ্ট ভাবছি এবং আগামীতেও ভাববো। তোমরা শুধু ক্লাসগুলো মন দিয়ে করো, অসুবিধা হলে আমাকে বলবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।